নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরও একটা রোমাঞ্চকর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ধরো তোমরা অনেক রাত করে ফিরছো। এমন সময় হঠাৎ তোমরা দেখতে পেলে যে রাস্তায় একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো। ওই দেখে তোমরা যেই এগিয়ে গেলে দেখলে যে না, কিছুই নেই, সব পরিষ্কার। অথবা ধরো কাউকে সদ্য শ্মশানে দাহ করে আসা হয়েছে বাড়িতে, কিন্তু বাড়িতে ঢুকে দেখা গেল সেই লোকটা তখনও ঘরে বসা। তাহলে কেমন হয়? এমনই দুটো রোমহর্ষক ঘটনা থাকছে আজ তোমাদের জন্য। এই ঘটনাগুলি শেয়ার করেছে হেনা চট্টোপাধ্যায় এবং বিনয় মাইতি। আপনাদের দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ঘটনাগুলি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, এত সুন্দর সুন্দর ঘটনা যখন আজ থাকছে, তাই আগে ভাগে তোমরা লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে সাবস্ক্রাইব করে দাও। তাহলেই তো শনি মঙ্গলবার করে আসা এসব সত্যি অলৌকিক ও ভৌতিক ঘটনাগুলি তোমরা শুনতে পাবে। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। নমস্কার অমিতদা, আমি হেনা চট্টোপাধ্যায়, বর্ধমান পাল্লা রোড মামুদপুর থেকে বলছি। আজ আমি আপনাকে খুবই ছোট্ট একটা ঘটনা বলবো। তবে ছোট হলেও ঘটনাটা বেশ রোমাঞ্চকর। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এক ভদ্রলোক থাকতেন। ওনার নাম ছিল শক্তিপদ ঘোষ। যখন এই ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল তখনও ওনার বিয়ে হয়নি। বিয়ের আগে ছেলেরা যেমন থাকে, একটু বাউন্ডুলে টাইপের, উনিও ছিলেন সেই রকমই। বিকেল হলেই উনি গল্পগুজব করতে, আড্ডা দিতে বেরিয়ে পড়তেন। ওনাদের আসর বসত মাইলখানেক দূরে এক ব্যক্তির বাড়িতে অথবা সেখানকার চায়ের দোকানে। তিনি ছিলেন ওখানকার গ্যাংম্যান। বন্ধু বান্ধবেরা সবাই সারাদিনের কাজকর্ম সেরে ওখানে এসে বসত, নানান রকম গল্পগুজব চলত। তারপর রাত 8টা সাড়ে 8টা নাগাদ ওনারা উঠতেন ওখান থেকে। এমনই একদিনের ঘটনা এটা। সেদিন নাকি ওনাদের মধ্যে ভূত প্রেত নিয়ে আলোচনা চলছিল। আর জানেনই তো যে এসব খুব ইন্টারেস্টিং বিষয়। একজন একটা বলে তো তার কথা শেষ হতে না হতেই আরেকজন আরেকটা শুরু করে। এরকম করতে করতে অন্য দিনের তুলনায় সেদিন আরো অনেক রাত হয়ে যায়। কেউ আর খেয়াল করেনি। যখন ওনাদের আসর ভাঙে তখন রাত প্রায় 10টা। উনি বলেন, ও বাবা, আজ এত রাত হয়ে গেল, 10টা বাজে প্রায়, খেয়ালই করিনি গো। আজ উঠি, হ্যাঁ, কাল আবার দেখা হবে। বলে উনি উঠে পড়েন। তারপর আবার ওই রেল লাইন ধরেই জোর পায়ে বাড়ির দিকে ফিরতে লাগেন। তখনকার দিনে রাত 10টা মানে বুঝতেই পারছেন, মাঝরাত প্রায়। তার উপর রেল লাইন, একেবারে জনমানব শূন্য, চারদিক ঘুটঘুটে অন্ধকার, দুধারে শুধু ঝোপ আর জঙ্গল। তো উনি চলছেন, শুদ্ধ ভূতের গল্প করে উঠে আসা লোক রেল লাইন ধরে অন্ধকারে একা একা হাঁটছেন। কেমন যেন ভয় ভয় লাগছিল ওনার। এই বুঝি কেউ ওখানে ওই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে চুপচাপ, অথবা কেউ যেন পেছন পেছন হেঁটে আসছে তার। এসব মনে হতে হতে হঠাৎই ওনার সঙ্গে একটা ঘটনা ঘটল। হঠাৎই উনি একটা চিৎকার শুনতে পেলেন। কে যেন দাঁড়ারে দাঁড়ারে বলে চিৎকার করছে, একটা মহিলা কণ্ঠস্বর। উনি তাকিয়ে দেখলেন পাশের রেল লাইন দিয়ে একটা 4-5 বছরের বাচ্চা দুষ্টুমি করতে করতে ছুটে আসছে।
আর ওকে ধরার জন্য ওর মা ওর পেছনে পেছনে ছুটছে। কিন্তু কিছুতেই উনি বাচ্চাটাকে ধরতে পারছেন না। উনি যত জোরে ছুটছেন বাচ্চাটা তত জোরে দৌড়চ্ছে। উনি তখন ভাবেন, এত রাতে এরা কারা, কোথায় থাকে? আশেপাশে কোনো বাড়িঘর কিছুই তো দেখতে পাচ্ছি না। এমন সময় হঠাৎই উনি আরো একটা শব্দ শুনতে পান, একটা ট্রেনের আওয়াজ। তাকিয়ে দেখলেন ওই রেল লাইন ধরেই ঝড়ের গতিতে ছুটে আসছে একটা মেল ট্রেন। এদিকে বাচ্চাটা কিন্তু তখনও দৌড়চ্ছে, আর ওর মা ওর পেছনে পেছনে ছুটছে তখনও। উনি তখন ভাবেন, ওরা কি খেয়াল করছে না যে ট্রেন আসছে? শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না? উনি তখন ওদের আওয়াজ দেন, আরে ট্রেন আসছে, সরে যান, শুনছেন? কিন্তু কারোর কোনো ভ্রুক্ষেপই নেই, যেন ওনারা শুনতেই পায়নি কথাগুলো, শুনতেই পায়নি ওই ট্রেনের আওয়াজ। একইভাবে ওরা সামনের দিকে দৌড়ে চলেছে। উনি তখন একবার ভাবলেন যে উনি দৌড়ে গিয়ে ওদের বাঁচাবেন, কিন্তু সেই সময় বা সুযোগ উনি পাননি। দেখলেন উল্টো দিক থেকে ছুটে আসা সেই ট্রেনটা এরপর চোখের নিমেষে পিষে দিয়ে বেরিয়ে গেল ওদের। উনি তো পুরো স্ট্যাচু হয়ে দেখতে লাগলেন কাণ্ডটা, যে চোখের সামনে কি কাণ্ড ঘটে গেল। তারপর ট্রেনটা যেতেই উনি ভয়ে ভয়ে এগিয়ে গেলেন সামনের দিকে, যে না জানি মা ছেলের কি অবস্থাই না হয়েছে। কিন্তু সামনে যেতেই উনি তো পুরো হতবাক হয়ে গেলেন। রেল লাইনে কিছুই নেই, না কোনো দেহ, না কোনো রক্তের চিহ্ন। দেখে মনেই হচ্ছে না যে এখানে এইমাত্র এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। উনি আশেপাশে সামনে পেছনে সব জায়গা তখন তন্ন তন্ন করে দেখলেন, কিন্তু না, কিছুই দেখতে পেলেন না উনি। উনি তো পুরো বিস্মিত হয়ে গেলেন, বুঝতেই পারছিলেন না যে কি হলো ব্যাপারটা। উনি কি ভুল দেখলেন? যদি সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েই থাকে, তাহলে আশেপাশে ওদের দেহ তো পড়ে থাকবে, কিন্তু কিছুই তো নেই। আর ওখানে দ্বিতীয় আর কোনো লোকজনও নেই যে তাকে গিয়ে উনি জিজ্ঞেস করবেন। তো এভাবে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উনি শেষে বাড়িতে ফিরে আসেন। সেদিন রাতে উনি না কিছু খেয়েছেন, না ঘুমিয়েছেন। রাতভর শুধু ভেবে গিয়েছেন যে আমি কি তাহলে জেগে জেগে স্বপ্ন দেখলাম, ভুল দেখলাম এত কিছু? উত্তরটা উনি পেলেন পরদিন ওই আসরে গিয়ে তাদের সমস্ত ঘটনা জানালেন উনি। ওই ভদ্রলোকটি তখন ওনাকে বলেন, কি বলছো তুমি? তুমি তুমি সত্যি সত্যি ওদের দেখেছ? ভাগ্য ভালো যে তুমি ওদের বাঁচাতে ছোটনি, না হলে তোমার বিপদে পড়তে হতো। কিন্তু কারণ কারণ জানো ওরা কারা? যাদের তুমি দেখেছ তারা কেউই জ্যান্ত মানুষ ছিল না, ছিল ওদের আত্মা। বেশ কয়েক বছর আগে সবে সবে তখন আমি চাকরিতে ঢুকেছি। একদিন রাতে ঠিক ওই জায়গায় এইরকম একটা ঘটনা ঘটেছিল। একটা বাচ্চা খেলতে খেলতে রেল লাইনের উপরে উঠে পড়েছিল। উল্টো দিক থেকে আসছিল একটা মেল ট্রেন। তখন ওই বাচ্চাটাকে আটকাতে ওর মা ওর পেছনে পেছনে ছুটতে থাকে।
কিন্তু দুর্ভাগ্যবশত কেউই বাঁচেনি। ট্রেনের নিচে পড়ে দুজনেই মারা যায়। ওদেরই গতকাল রাতে দেখেছ তুমি, বুঝলে? কথাগুলো শুনে উনি তো পুরো হতবাক হয়ে গেলেন। কি বলবেন উনি বুঝতে পারছিলেন না। শুধুই ভাবছিলেন, যদি উনি ওদের বাঁচাতে ছুটতেন তাহলে কি হতো। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। এটা কিন্তু নিঃসন্দেহে একটা রোমাঞ্চকর ঘটনা। তবে আমি ভাবছি অন্য কথা, জানো তো, যে একটা বাচ্চা সে না হয় বোঝে না যে ট্রেন কি জিনিস, সে না হয় বোঝে না যে মৃত্যু কি জিনিস, কিন্তু ওর মা, তিনি তো বড়, তিনি তো বোঝেন যে ট্রেন ধেয়ে আসছে মানে ওনার মৃত্যু ওনার দিকে ধেয়ে আসছে। উনি অবধারিত মৃত্যু জেনেও মৃত্যুর মুখ থেকে কিন্তু সরেননি, বাচ্চাটাকে বাঁচাতে ছুটেছেন। এত বড় বুকের জোর, এত বড় ত্যাগ শুধু বোধহয় একজন মা বাবাই করতে পারেন। ধন্য তোমরা। আর এরই সঙ্গে সঙ্গে এবারে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। তবে তার আগে বলবো যে তোমরাও যদি চাও এখানে তোমাদের জানা ঘটনা শেয়ার করতে, তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস করে। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো দাদা, আমি বিনয় মাইতি বলছি, হুগলির চুচুড়া থেকে। আজ আমি তোমাকে আমার এক বৌদির সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা বলবো। আমার বড় জেঠুর মেজ ছেলের বউয়ের সঙ্গে ঘটেছিল এই ঘটনাটা। ঘটনাটা ছিল এই রকম যে আমার ওই দাদা বৌদির মধ্যে টুকটাক অশান্তি লেগেই থাকতো, কখনো এই নিয়ে কখনো ওই নিয়ে, প্রতিটা সংসারে যেমন হয় আর কি। কিন্তু ওই বৌদি অশান্তি হলে খুব ভয় দেখাতো। কখনো বলতো যে বাড়ি ছেড়ে চলে যাব, তো কখনো বলতো বিষ খাবো, গলায় দড়ি দেব, কেস করব, ইত্যাদি ইত্যাদি। তো এমনই একদিন টাকা পয়সা নিয়ে ওদের মধ্যে আবারও অশান্তি লাগে, জোর অশান্তি। দাদা জানা বলে বৌদি তার 3 গুণ চেঁচায়, কেঁদে কেটে একসার করে, আর একটা বিশেষ শিশি দেখিয়ে ওদের বলে, আমায় নিয়ে তোমাদের এত জ্বালা তো, ঠিক আছে ঠিক আছে, তোমাদের পথ থেকে আমি সরে যাব, তুমিও ভালো থাকবে আমিও ভালো থাকবো, মুক্তি দিয়ে দেবো তোমায়। সবাই ভেবেছিল যে ঝগড়া শান্তি হলো প্রায়ই তো এরকম কথা বলে, হুমকি ধমকি দেয়, আবার পরে ঠিক হয়ে যায়, সেই রকমই। কিন্তু কেউ এটা বোঝেনি যে সত্যি সত্যি ওই দিন বৌদি এইরকম একটা কাণ্ড করে বসবে। বৌদি সেদিন সত্যি সত্যি ওই বিষ খেয়ে নেয়। বাড়ির সবাই যখন জানতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেও বৌদিকে আর বাঁচানো যায়নি। ওদের তখন এক ছেলে আর এক মেয়ে, দুটোই ছোট ছোট। সেই অবস্থায় বৌদি ওদের রেখে চলে গেলেন। তারপর তো এই নিয়ে পুলিশ কেস টেস অনেক কিছুই হয়েছিল, যদিও সেসব এখানে মুখ্য বিষয় নয়। বিষয়টা হলো এটাই যে বৌদি মারা যাওয়ার পরেও কিন্তু ওনার আত্মা কোথাও যায়নি, ওই বাড়িতেই রয়ে গিয়েছিল। কেউ অবশ্য ওনাকে দেখতে পেত না, দেখতে পেত শুধু ওনার মেয়ে। যেমন ওর দেহ দাহ করে এসে লোকজন সবেমাত্র বাড়িতে ঢুকেছে, দেখে ওনার মেয়ের তখন গায়ে ধুম জ্বর, গা পুড়ে যাচ্ছে জ্বরে। আর মেয়েটা তখন বলছে, মা মা তুমি দাঁড়িয়ে আছো কেন মা? এখানে এখানে আমার পাশে বসো না, আমার আমার মাথাটা একটু টিপে দাও না মা, খুব খুব ব্যথা করছে।
অনেকে তখন ভেবেছিল যে জ্বরের ঘোরে ভুল বকছে বোধহয় মেয়েটা। এরপর তারা মেয়েটাকে ডাক্তার দেখায়, ওষুধ বিশুধ দেয়। একটা সময় জ্বর সেরেও যায়, কিন্তু তখনও মেয়েটা প্রায় হাত নেড়ে নেড়ে শূন্যে কার সঙ্গে যেন কথা বলতো। যারা ভেবেছিল যে জ্বরের ঘোরে মেয়েটা ভুলভাল বকছিল, তখন দেখলো যে না, সত্যি সত্যি তার মানে কিছু একটা ব্যাপার আছে। এছাড়াও ওর মা রাতে ঘুমের মধ্যে ওকে দেখা দিত, ওকে ডাকতো, বলতো, আয় আমার কাছে আয়, আমরা অনেক দূরে চলে যাব, অনেক দূরে, কেউ আমাদের আর খুঁজে পাবে না। কখনো কখনো রাতে একা একা বেরিয়েও যেত মেয়েটা। শব্দ পেয়ে লোকেরা যখন উঠত, দেখতো মেয়েটার চোখ তখনও বোঝা, ঘুমোচ্ছেও, অথচ সামনে একটা হাত বাড়িয়ে ও ক্রমশ এগিয়ে যাচ্ছে, যেন কেউ ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ওকে ধরে যেই সবাই জিজ্ঞেস করত যে কি হয়েছে তোর, কোথায় যাচ্ছিস তুই, বলতো যে মা মা আমাকে নিয়ে যাচ্ছিল, বলছিল চল চল আমার সঙ্গে চল, আমরা আমরা অনেক দূরে চলে যাব, যেখানে যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। সবাই তখন দেখল যে লক্ষণ ভালো নয়। এভাবে চলতে থাকলে যে কোনো দিন যে কোনো বড়সড় একটা বিপদ ঘটে যেতে পারে। তখন তারা ওকে নিয়ে একটা ঠাকুর বাড়ি যায়, একজন তান্ত্রিকের কাছে গিয়ে তাকে সমস্ত ঘটনা বলেন তারা। তিনি তখন জানান, ভুল বলছে না মেয়েটা, ওর মা এখন ওই বাড়িতেই আছে, ওকে দেখা দেয়, ওকে ওর সঙ্গে নিয়ে যাওয়ার অনেক রকম চেষ্টা করে সে। যদি কিছু না করতে পারেন তাহলে কিন্তু নিয়ে যাবেও, তখন হাহাকার করেও কিছু করতে পারবেন না, বুঝলেন? তারপর উনি মেয়েটাকে একটা মাদুলি দেন আর কিছুটা সর্ষে পড়ে দেন, বলেন মাদুলিটা মেয়েটাকে পরাবেন আর এই সর্ষেটা দিনে 3 বার করে পোড়াবেন বাড়ির মধ্যে, আশা করি এতেই সব ঠিক হয়ে যাবে। সত্যি সত্যি এসব করাতেই আস্তে আস্তে সব ঠিক হয়ে গিয়েছিল। মেয়েটা ওর মাকে আর দেখতে পেত না, বাড়িতেও আর কোনো রকম অস্বাভাবিক ঘটনা ঘটত না। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটাও কিন্তু বেশ ভয়ের একটা ঘটনা। আজকের দুটো ঘটনাই ভৌতিক আর দুটোই একটু ছোট ছোট ঘটনা। তো কেমন লাগলো তোমাদের আজকের এপিসোডটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে ঈশা ব্যানার্জি লিখেছে শীতের রাত, তার উপর আবার বৃষ্টি আর এই অলৌকিক ঘটনা, উফ অসাধারণ। আবুল হোসেন লিখেছে প্রথম ঘটনাটা খুব রোমাঞ্চকর, ভালো লাগলো। তাপসী দাসকুড়ি লিখেছে তোমার ঘটনা মানেই অসাধারণ, শুনতেই হবে। টিএন তিরুম লিখেছে হরে কৃষ্ণ ভাই, জমে ক্ষীর, কোনো কথা হবে না। অঙ্কন মণ্ডল লিখেছে ঘটনাগুলো সত্যি অসাধারণ ছিল, তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে আরো বেশি ভালো লাগলো। মৌসুমী মুখার্জি লিখেছে তোমার কণ্ঠে এত সুন্দর করে বলা ঘটনাগুলো শোনার অপেক্ষায় ছিলাম। মনীষা বিশ্বাস লিখেছেন দারুণ, তোমার তুলনা নাই। এছাড়াও কমেন্ট করেছ গীতা গোস্বামী, দেবরাজ ভট্টাচার্য, প্রদীপ সেন, সঙ্গীতা দাস, চন্দন চ্যাটার্জি, আশিস কোলে, সুপ্রিয়া দাস, STN 444, সুদেশা সিংহা রয়, মায়া সরকার, অমিতা ঠাকুর, অনিন্দ মিত্র, স্বপ্না বাজাল, মল্লিকা দাস, বর্ষা চ্যাটার্জি, মিঠুন পাল, বিনয় মাইতি, সাথী বাউল,
অরবিন্দ বড়াল সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার রাত 10টায় আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।